পরমাণু চ্যাপ্টার আমাদের শুরু হয়েছে এবং পরমাণু চ্যাপ্টারে একটা ক্লাস হয়েছে, ঠিক আছে? তো সেই ক্লাসে আমরা যেটা পড়েছি, রাদারফোর্ডের আলফা কণা বিক্ষেপণ পরীক্ষা, তার ত্রুটি, ঠিক আছে, রাদারফোর্ড মডেল, তার ত্রুটি। তারপরে করেছি কি না বোরের তত্ত্ব, এবং বোরের তত্ত্ব করার পরে আমরা বোরের তত্ত্বের অ্যাপ্লিকেশন করে কি করেছি, যে কোনো পরমাণুর ক্ষেত্রে অবশ্যই বোরের তত্ত্ব কিন্তু ভ্যালিড কার ক্ষেত্রে, সিঙ্গেল ইলেকট্রন সিস্টেমের ক্ষেত্রে। পরবর্তীকালে যখন বোরের তত্ত্বের যত ক্যালকুলেশন হয় সবগুলো করে নেওয়া হবে, তারপরে একটা পার্ট আসবে যেটা হচ্ছে কিনা বোরের তত্ত্বের ব্যর্থতা, বোরের পরমাণু মডেলের ব্যর্থতা। ওখানটায় আমরা লিখবো যে বোরের পরমাণু মডেল কেবলমাত্র একটা ইলেকট্রন বিশিষ্ট সিস্টেমের ক্ষেত্রে প্রযোজ্য, ঠিক আছে? তো আমরা এখন যেটা করছি সেটা হচ্ছে কি না বোরের যেগুলো তত্ত্ব অ্যাপ্লাই করে যেগুলো ক্যালকুলেশন করছি, সেখানটায় আমরা দেখছি কি যে একটা ইলেকট্রন আছে, যেমন কি, যেমন হচ্ছে কি হাইড্রোজেন, হাইড্রোজেন একটা ইলেকট্রন আছে। হিলিয়ামের কিন্তু দুটো ইলেকট্রন, বাট হিলিয়াম থেকে যদি একটা ইলেকট্রন বেরিয়ে যায় তাহলে থাকবে আর একটা, ঠিক আছে, হিলিয়াম প্লাস। লিথিয়ামের কটা ইলেকট্রন? তিনটে। এর থেকে যদি দুটো ইলেকট্রন বেরিয়ে যায়, ঠিক আছে, তাহলে তো এইগুলোর ক্ষেত্রে আমরা কিন্তু বোরের তত্ত্ব করছি, ঠিক না? আচ্ছা, এবারে আমি একবার বলছি যে যেগুলো আমরা পড়েছি সেগুলো আমরা হচ্ছে একবার দেখাচ্ছি, তারপরে নেক্সট ক্যালকুলেশনে যাচ্ছি। বলবি, হ্যাঁ, যে এক্স জেড এ এটা একটা পরমাণু। তো এর এর নিউক্লিয়াসের চার্জ কত হবে? প্লাস জেড ই, হ্যাঁ কিনা বল? প্লাস জেড ই। তো এই নিউক্লিয়াসকে কেন্দ্র করে আর ব্যাসার্ধের বৃত্তপথে যে ইলেকট্রন ঘুরছে, আর ব্যাসার্ধের বৃত্তপথে যে ইলেকট্রন ভি বেগে ঘুরছে, তো আমরা সেখান থেকে কি লিখতে পারি যে স্থির তড়িৎ আকর্ষণ বল কত হবে? 1/4πε0 নিউক্লিয়াসের আধান, ইলেকট্রনের আধান জেড ই ইন্টু ই বাই আর স্কোয়ার সমান এই যে যে স্থির তড়িৎ আকর্ষণ বল, এটা কি হিসাবে কাজ করছে? অভিকেন্দ্র বল হিসাবে কাজ করছে, মানে কি এম ভি স্কোয়ার বাই আর। এটা আমরা করেছিলাম ক্যালকুলেশন। দেন দেন ছিল কি না বোরের যেটা কম্পাঙ্ক, বোরের যেটা হচ্ছে কি কোয়ান্টাম শর্ত, যেটা বলছি যে কৌণিক ভরবেগ সমান কত হবে? এনএইচ বাই 2 পাই, মনে পড়ছে? এনএইচ বাই 2 পাই হয়েছে। দেন আমরা লাস্ট যেটা করেছি যে যে এন তম কক্ষপথের ব্যাসার্ধ হয়েছে কত? এন স্কোয়ার এইচ স্কোয়ার এপসাইলন নট বাই পাই এম জেড ই স্কোয়ার। তো এখানে যেগুলো কনস্ট্যান্ট আছে সেগুলোকে আমরা যদি ছেড়ে দিই, 0.529 এন স্কোয়ার বাই জেড, এটা আসবে কি অ্যাংস্ট্রম ইউনিটে। ঠিকঠাক আছে কিনা বল? এগুলো করেছিলাম। আচ্ছা, এন তম কক্ষপথের বেগ, ইলেকট্রনের বেগ কত হয়েছিল? বেগ হয়েছিল প্রায় কত হচ্ছে? সি বাই 137, মানে শূন্য মাধ্যমে আলোর গতিবেগ বাই 137। কিন্তু এখানে হয়ে যাবে কত না জেড বাই এন, এটা অথবা 2.18 ইন্টু 10⁶ জেড বাই এন মিটার পার সেকেন্ড, বা প্রায় 2.2 ইন্টু 10⁶ জেড বাই এন মিটার পার সেকেন্ড। আর একটা প্রমাণ আমরা করেছিলাম যেখানে আমরা বলেছিলাম যে বোরের যে কোয়ান্টাম শর্ত যেটা, সেটা প্রমাণ করেছে কে? ডি ব্রগলি। ডি ব্রগলি কিভাবে প্রমাণ করেছে? ডি ব্রগলি বলছে যে ইলেকট্রন যখন ঘুরছে সেই ইলেকট্রন কি হিসাবে আচরণ করছে? তরঙ্গ হিসাবে, ঠিক আছে? যেহেতু ইলেকট্রন এই একই জায়গায় থেকে ঘুরছে, মানে এটা হচ্ছে কি একটা আহ, নির্দিষ্ট অঞ্চলে সীমাবদ্ধ আছে। তো এটা হচ্ছে কি একটা স্থাণু তরঙ্গ। স্থাণু তরঙ্গ হয়েছে বলে কি করব না, এখানে স্থাণু তরঙ্গ হওয়ার শর্ত কি না বৃত্তের পরিধি 2πr সমান কি হবে না এন ল্যামডা, মানে তরঙ্গ দৈর্ঘ্যের পূর্ণ গুণিতক। সেখানে আমরা 2πr সমান এন ল্যামডার জায়গায় কি বসিয়েছিলাম? এইচ বাই এমভি। দেন আমরা লিখেছিলাম এমভি আর সমান কত? এনএইচ বাই 2 পাই। এটা ছিল কি না, এটা ছিল ডি ব্রগলি প্রকল্প থেকে বোরের কোয়ান্টাম শর্তের প্রতিষ্ঠা। এগুলো আমরা কিন্তু লাস্ট ক্লাসে পড়েছিলাম। বল কারোর কোনো ডাউট আছে কিনা? তো বোরের যেটা আহ, বোরের যেটা তত্ত্ব আমরা পড়েছিলাম, যে বোরের বোরের তত্ত্ব ছিল না, বোরের তত্ত্বের স্বীকার্য, ওইখানে এইগুলো লিখে রেখে দে, যে জাস্ট
ব্র্যাকেটের মধ্যে লিখে রেখে দে যে এইগুলোর জন্য হচ্ছে প্রযোজ্য হচ্ছে। বোরের তত্ত্ব যেখানে লিখেছিলাম শুরু হয়েছিল ওইখানে লিখে রেখে দিবি যে এইগুলো কার কার ক্ষেত্রে, মানে ওটা উত্তরে লিখতে হবে না, মানে যখন বলবে যে বোরের তত্ত্বে স্বীকার্য তিনটি লেখো তার সঙ্গে এটা আসবে না, এটা বাস লিখছি ওইখানে যে বোরের তত্ত্বটা কাদের ক্ষেত্রে প্রযোজ্য না সিঙ্গেল ইলেকট্রনের ক্ষেত্রে প্রযোজ্য, মানে যাদের একটা ইলেকট্রন আছে। ক্লিয়ার? যাদের একটা ইলেকট্রন আছে তাদের ক্ষেত্রে প্রযোজ্য। তো যদি বলা যায় যে এগুলো হচ্ছে কি না একটা জিস্ট আমি বললাম, ঠিক আছে, পুরো চ্যাপ্টার কমপ্লিট হলে আমি কিন্তু ফর্মুলার একটা জিস্ট বানিয়ে দেবো, কেন কি অনেকগুলো ফর্মুলা হয়ে যাবে, তো সেগুলোকে এক জায়গায় রেখে আমি কিন্তু হচ্ছে সামারি যেটা হয় সেটা বলে দেবো। আপাতত আমাদের এইগুলো পড়া হয়েছে। বোরের তত্ত্ব থেকে আমরা এই দুটো পেয়েছি এবং এই দুটোকে কাজে লাগিয়ে আমরা কিন্তু ব্যাসার্ধ বার করেছি আর কি বার করেছি, বেগ বার করেছি। তম কক্ষপথে আবর্তনশীল ইলেকট্রনের বেগ কত এবং কক্ষপথের ব্যাসার্ধ কত এগুলো আমরা করেছি, ঠিক আছে। আচ্ছা, একটা কোশ্চেন নিচ্ছি, লেখ যে লিথিয়াম পরমাণুর এলাই, একটা লেখ যে এলআই এলআই টু প্লাস, ঠিক আছে, একটা একটা কোশ্চেন লিখছি, দেখ যে এলআই টু প্লাস এর এর 2 নম্বর কক্ষপথের ব্যাসার্ধ কত, ধরো এটাই কোশ্চেন দিয়েছে, তাহলে কি করব, তাহলে আমরা লিখবো কি যে কি লিখবো না জেড পরমাণু ক্রমাঙ্ক বিশিষ্ট, জেড পরমাণু ক্রমাঙ্ক বিশিষ্ট বিশিষ্ট পরমাণুর এন তম ইলেকট্রনীয় কক্ষপথের তম ইলেকট্রনীয় কক্ষপথের ব্যাসার্ধ আর সমান কি হবে না 0.529 কি হবে এন স্কোয়ার বাই জেড অ্যাংস্ট্রম, ঠিক আছে। তো এক্ষেত্রে 0.529 যেমন আছে থাকছে 0.529, 0.529 হলো এন কত, দ্বিতীয় কক্ষপথ বলেছে, তাহলে এন এর মান কত হবে 2, ঠিক আছে। লিথিয়ামের জেড কত হয়, লিথিয়ামের জেড হয়, জেড হচ্ছে কত না 3, কেন কি লিথিয়ামের পরমাণু ক্রমাঙ্ক হচ্ছে কত 3, ঠিক আছে। এটা কত হবে তাহলে 3 স্কোয়ার, 3 স্কোয়ার সরি 2 স্কোয়ার, 2 নম্বর কক্ষপথ বলেছে না, 2 স্কোয়ার বাই 3, 2 স্কোয়ার বাই 3 অ্যাংস্ট্রম। তো এটা হয়ে যাবে 0.529 ইন্টু 4/3 অ্যাংস্ট্রম, গুণ করে করলে যেটা হয় সেটা লিখতে হবে। বোঝা হলো, ছোট ছোট কোশ্চেন হচ্ছে। হুম আচ্ছা, একটি পরমাণুর, এটা হচ্ছে আমি নোট বলে লিখছি, একটি পরমাণুর একটি পরমাণুর একটি পরমাণু বলতে দেখা গেল আমি হাইড্রোজেনের কথাই বলছি, একটি পরমাণুর প্রথম, এটা উত্তর করা যাবে গুণ করে, ঠিক আছে, একটি পরমাণুর প্রথম, ঠিক আছে, ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, এরকম কক্ষপথের ব্যাসার্ধের অনুপাত কি হবে, ব্যাসার্ধের অনুপাত কি হওয়া উচিত, একটি পরমাণুর প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ ডট 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 কক্ষপথের ব্যাসার্ধের অনুপাত। দেখ এখানে যদি আমি দেখি ব্যাসার্ধের যে ফর্মুলা, সেই ফর্মুলা কি রকম আছে, আর সমান কিছু একটা কনস্ট্যান্ট, ঠিক আছে, এন স্কোয়ার বাই জেড। একটা পরমাণু যদি হাইড্রোজেন হয় তাহলে হাইড্রোজেনের সবার ক্ষেত্রে তো জেড তো একই, তার মানে কি হচ্ছে আর যেটা হচ্ছে প্রপোর্শনাল টু কিন্তু এন স্কোয়ার, মানে কক্ষপথের সংখ্যার স্কোয়ার।
কেন কি জেড একই পরমাণু, আমি যদি লিথিয়াম বলি লিথিয়ামেরই চলছে 1 2 3 4 কক্ষপথ, ঠিক আছে। তো আর কি হচ্ছে, আর হচ্ছে প্রপোর্শনাল টু এন স্কোয়ার, তাহলে প্রথম কক্ষপথের ক্ষেত্রে কত আসবে, 1 স্কোয়ার মানে 1, দ্বিতীয় কক্ষপথের ক্ষেত্রে কি আসবে, 2 স্কোয়ার মানে কত আসবে 4, তৃতীয় কক্ষপথের ক্ষেত্রে কত আসবে, 3 স্কোয়ার মানে 9, চতুর্থ কক্ষপথের ক্ষেত্রে কত আসবে 16, রেশিও এরকম করে চলবে, নাকি না? মানে প্রথম কক্ষপথের ব্যাসার্ধ যেটা হবে, দ্বিতীয় কক্ষপথের ব্যাসার্ধ কি হবে তার 4 গুণ, তৃতীয় কক্ষপথের ব্যাসার্ধ কত হবে তার 9 গুণ, চতুর্থ কক্ষপথের ব্যাসার্ধ হবে কত 16 গুণ। তাহলে তোকে যদি বলে দেয় যে কোনো পরমাণুর তৃতীয় এবং দ্বিতীয় কক্ষপথের ব্যাসার্ধের অনুপাত, যদি বলে, ঠিক আছে, কোনো পরমাণুর তৃতীয় এবং দ্বিতীয় কক্ষপথের ব্যাসার্ধের অনুপাত, ধরো এটা বললো কোনো পরমাণুর, একটা কোশ্চেন, কোনো পরমাণুর কোনো পরমাণুর তৃতীয় এবং দ্বিতীয় কক্ষপথের ব্যাসার্ধ, দ্বিতীয় কক্ষপথের ব্যাসার্ধের অনুপাত, কক্ষপথের ব্যাসার্ধের অনুপাত, দেখ আর সমান কি হচ্ছে, আর সমান 0.529 এন স্কোয়ার বাই জেড অ্যাংস্ট্রম, তাই তো? আচ্ছা, তাহলে তৃতীয় কক্ষপথের ব্যাসার্ধ R3 ডিভাইডেড বাই দ্বিতীয় কক্ষপথের ব্যাসার্ধ R2, কি লিখবো, তৃতীয় কক্ষপথের ব্যাসার্ধ হচ্ছে কত 3 স্কোয়ার, দ্বিতীয় কক্ষপথের ব্যাসার্ধ হবে কত 2 স্কোয়ার, বাকি তো সব কনস্ট্যান্ট, 0.529 দুজনের ক্ষেত্রে থাকবে, জেড তো দুজনের ক্ষেত্রেই সেম, জেড তো দুজনের ক্ষেত্রেই সেম, কেন কি একই পরমাণু, একই পরমাণু, ঠিক আছে। তাহলে কি আসবে উত্তর, 9/4 হয়ে যাবে উত্তর। এগুলো একদম ছোট ছোট কোশ্চেন হচ্ছে, ঠিক আছে, রেশিও টাইপ কোশ্চেন যেগুলো হচ্ছে। আমি সময় দিচ্ছি, লেখ, একটি পরমাণুর কক্ষপথগুলোর ব্যাসার্ধের অনুপাত এরকম হতে পারে, ঠিক আছে, যেগুলো রেশিও টাইপ কোশ্চেন হচ্ছে সেগুলো আমরা এরকম করে করতে পারি। নেক্সট কোশ্চেন লেখ, লিথিয়াম 2+ এর দ্বিতীয় কক্ষপথের ব্যাসার্ধ, দ্বারা বলছি কমপ্লিট করি, ব্যাসার্ধ এবং হিলিয়াম প্লাসের তৃতীয় কক্ষপথের ব্যাসার্ধের অনুপাত নির্ণয় করো, দেখি কি আসে, অনুপাত নির্ণয় করো, ঠিক আছে। বলছে লিথিয়াম 2+ এর দ্বিতীয় কক্ষপথের ব্যাসার্ধ এবং হিলিয়াম প্লাসের তৃতীয় কক্ষপথের ব্যাসার্ধ, সিম্পল কিন্তু, আমি সময় দিচ্ছি আর একটু, লিথিয়াম 2+ এর দ্বিতীয় কক্ষপথের ব্যাসার্ধ এবং হিলিয়াম প্লাসের তৃতীয় কক্ষপথের ব্যাসার্ধের অনুপাত।
ঠিকঠাক আছে কিনা দেখ। ফর্মুলা হচ্ছে আর সমান 0.529 এন স্কোয়ার বাই জেড অ্যাংস্ট্রম। তো লিথিয়ামের দ্বিতীয় কক্ষপথ 0.529, দ্বিতীয় কক্ষপথ মানে কি 2 স্কোয়ার বাই লিথিয়ামের জন্য কি হচ্ছে জেড কত 3 ডিভাইডেড বাই হিলিয়ামের তৃতীয় কক্ষপথ, এটা ঠিক আছে, হিলিয়ামের কক্ষপথ কত তৃতীয়, তাহলে 3 স্কোয়ার বাই হিলিয়ামের পরমাণু ক্রমাঙ্ক কত 2। তো 0.529 0.529 গেল, উপরে হচ্ছে 4/3, নিচে হচ্ছে 9/2, ক্যালকুলেশন করা যাবে। ঠিক আছে, আমি কিন্তু পরীক্ষা হলে এরকম টাইপের কোশ্চেন দেবো, কারণ কি পরীক্ষাতে এরকম টাইপের কোশ্চেনও পড়ে। এরপরে আমরা শক্তি যেটা ক্যালকুলেশন করব, যেটা আরো বেশি ইম্পর্টেন্ট এবং এর থেকে কিন্তু অনেক কিছু আছে। তো এবারে হেডিং লেখ, আচ্ছা এটা সবার লেখা হয়ে যাক, করা যাবে। তো আমরা ব্যাসার্ধ দিয়ে অঙ্ক করেছি, এরকম বেগ দিয়েও কোশ্চেন করা যাবে, বেগ দিয়েও কোশ্চেন করা যাবে। বেগের রেশিও কি হচ্ছে জেড বাই এন, জেড বাই এন করা যাবে না? লিথিয়ামের ওই কোশ্চেনটাই যদি বেগের অনুপাত দিয়ে দেয় করা যাবে, করা যাবে, ওখানে জেড বাই এন হবে, আর কিছু হবে না। ঠিক আছে, চলো এবার লেখ এন তম কক্ষপথের, এন তম কক্ষপথে, এন তম কক্ষপথে আবর্তনশীল ইলেকট্রনের, এন তম কক্ষপথে আবর্তনশীল ইলেকট্রনের 1 নম্বর হচ্ছে কি স্থিতিশক্তি, 2 নম্বর হচ্ছে গতিশক্তি, 3 নম্বর হচ্ছে মোট শক্তি, রাশিমালা, তাদের মধ্যে সম্পর্ক এবং লেখচিত্র অঙ্কন। একসঙ্গে এতগুলো দেবে না, ঠিক আছে, আমি এখানে নিচ্ছি একসঙ্গে, যে যে পার্ট দেবে সেই অনুযায়ী করতে হবে। ঠিক আছে, এন তম কক্ষপথে আবর্তনশীল ইলেকট্রনের কি কি বার করতে হবে, স্থিতিশক্তি, গতিশক্তি, মোট শক্তি, রাশিমালা, তাদের মধ্যে সম্পর্ক, মানে স্থিতিশক্তি আর গতিশক্তির মধ্যে কত সম্পর্ক, গতিশক্তি আর মোট শক্তির মধ্যে কি সম্পর্ক। ঠিক আছে, হ্যাঁ, তো অনেক কিছু আসবে, কিন্তু আমরা কোনটা মনে রাখবো সেই মনে রাখার পদ্ধতিও বলছি। তো সেম জিনিস যেটা আমরা করে এসেছি, প্রথমে একটা পরমাণুর ছবি এঁকে নেবো, যেটা হচ্ছে কি নিউক্লিয়াস, যার নিউক্লিয়াসের হচ্ছে আধান কত +Ze, আর এখানে আর ব্যাসার্ধের বৃত্তপথে ঘুরছে কে ইলেকট্রন, আর ব্যাসার্ধের বৃত্তপথে ঘুরছে ইলেকট্রন কত বেগে, ভি বেগে, একদম ঠিক আছে, অসুবিধা তো নেই। ইলেকট্রনের ভর কত হচ্ছে এম, ক্লিয়ার। তাহলে সেই যে যে প্রথমে আমরা যে ল্যাঙ্গুয়েজ লিখেছিলাম মনে পড়ে, যেটা আর ব্যাসার্ধ নির্ণয় করার জন্য যে ল্যাঙ্গুয়েজ লিখেছিলাম সেটা একবার লিখছি। ঠিক আছে, চল লেখ, ধরি ধরি জেড পরমাণু ক্রমাঙ্ক বিশিষ্ট, ধরি জেড পরমাণু ক্রমাঙ্ক বিশিষ্ট, ধরি জেড পরমাণু ক্রমাঙ্ক বিশিষ্ট, আছে, ধরি জেড পরমাণু ক্রমাঙ্ক বিশিষ্ট পরমাণুর, পরমাণুর ধরি জেড পরমাণু ক্রমাঙ্ক বিশিষ্ট পরমাণুর এন তম কক্ষপথে, এন তম কক্ষপথে আবর্তনশীল ইলেকট্রনের, এন তম কক্ষপথে আবর্তনশীল ইলেকট্রনের, ইলেকট্রনের এন তম কক্ষপথে আবর্তনশীল ইলেকট্রনের বেগ ভি, এন তম কক্ষপথে আবর্তনশীল ইলেকট্রনের বেগ ভি এবং কক্ষপথের ব্যাসার্ধ স্মল আর, এবং কক্ষপথের ব্যাসার্ধ স্মল আর,
ঠিক আছে, এবং কক্ষপথের ব্যাসার্ধ কি হচ্ছে স্মল আর। বেশ, এবার লেখ ইলেকট্রনের ভর স্মল এম, পূর্ণচ্ছেদের পর ইলেকট্রনের ভর স্মল এম, ইলেকট্রনের ভর স্মল এম, ঠিক আছে, ইলেকট্রনের আধান মাইনাস ই, ইলেকট্রনের আধান মাইনাস ই, এবং এবং নিউক্লিয়াসের আধান প্লাস জেডি, হ্যাঁ কি না, এবং নিউক্লিয়াসের আধান প্লাস জেডি, এবং নিউক্লিয়াসের আধান প্লাস জেডি, ঠিকঠাক আছে। ব্যাস সবগুলো বলে দিয়েছি যে জেড পরমাণু ক্রমাঙ্ক বিশিষ্ট পরমাণু এনতম কক্ষপথে আবর্তনশীল ইলেকট্রনের বেগ কত ভি, এবং কক্ষপথের ব্যাসার্ধ আর, ইলেকট্রনের আধান মাইনাস ই, ইলেকট্রনের ভর এম, আর নিউক্লিয়াসের আধান কত হবে প্লাস জেডি, কেন কি পরমাণু ক্রমাঙ্ক জেড মানে কি জেড সংখ্যক প্রোটন আছে। বেশ, এবারে আমি এখানে লিখবো কি যে স্থিতি শক্তি প্রথমে, ঠিক আছে। দেখ স্থিতি শক্তির ফর্মুলা তোদের মনে আছে, দেখ এটা ছিল না একটা আধান Q1 আর একটা আধান Q2, লিখতে হবে না, একটা আধান Q1 একটা আধান Q2, এদের মধ্যে দূরত্ব যদি r হয় তাহলে স্থিতি শক্তি কত হয়, পোটেনশিয়াল এনার্জি 1/4πε0 Q1 Q2 বাই r, তবে আধানের চিহ্ন সহ কিন্তু, বোঝা গেল। তো এখানে লিখবো কি যে ইলেকট্রনের স্থিতি শক্তি, ইলেকট্রনের স্থিতি শক্তি সমান, ইলেকট্রনের স্থিতি শক্তি ব্র্যাকেটে পোটেনশিয়াল এনার্জি সমান কি লিখবো না কে, কে মানে হচ্ছে কি, কে হচ্ছে কুলম্বের ধ্রুবক, ঠিক আছে, কে, নিউক্লিয়াসের আধান কত জেড ই, ঠিক আছে, ইলেকট্রনের আধান কি নেব, ই নেব না মাইনাস ই নেব, মাইনাস ই, কিন্তু কুলম্বের সূত্র করার সময় আমরা শুধু ই নিয়েছিলাম, কেন কি ওখানে আমরা বলে দিয়েছিলাম যে বলটা আকর্ষণ বল, আর স্থিতিশক্তির সময় আমরা কি স্থিতিশক্তির কোনো দিক হয় না এরকম, স্থিতিশক্তি পজিটিভ বা নেগেটিভ হতে পারে, ঠিক আছে। তো সেক্ষেত্রে আধান যদি দুজন প্লাস হয় প্লাস, একজন প্লাস একজন মাইনাস হলে সেরকমই নিতে হবে, তাহলে মাইনাস ই ডিভাইডেড বাই কি হবে আর স্কোয়ার না আর, আর হবে, তাহলে কি দাঁড়ালো এখানে মাইনাস কে জেড ই স্কোয়ার ডিভাইডেড বাই আর, ঠিক। আচ্ছা, সাইডে কি লিখে দেবো, সাইডে লিখবো কে সমান, এখানে লিখবো কে সমান কুলম্বের ধ্রুবক, কুলম্বের ধ্রুবক যেটাকে আমরা কি বলি 1/4πε0, হ্যাঁ কি না, এপসাইলন নট সমান শূন্য মাধ্যমের কি তড়িৎ ভেদ্যতা, শূন্য মাধ্যমের তড়িৎ ভেদ্যতা। আমি প্রথমেই 1/4πε0 নিয়ে নিই এই কারণে বড় লাগবে পুরো ক্যালকুলেশন, ঠিক আছে, বারবার 1/4πε0 1/4πε0 বসাতে হবে এই কারণে, ঠিক আছে। এটা হলো কি স্থিতি শক্তি, বেশ, এটা স্থিতি শক্তি হলো। আচ্ছা, প্রথম হয়ে গেল আমাদের 1 নম্বর, হ্যাঁ কি না, 1 নম্বর পয়েন্ট কিন্তু হয়ে গেছে, স্থিতি শক্তি সিম্পল, একটা আধান আরেকটা আধান বাই তাদের মধ্যে দূরত্ব, ঠিক আছে, আধানের চিহ্ন সহ লিখেছি। এবার আসবো কি গতিশক্তি, 2 নম্বর পয়েন্ট, ইলেকট্রনের গতিশক্তি, ইলেকট্রনের গতিশক্তি মানে হচ্ছে কাইনেটিক এনার্জি সমান কি হবে হাফ এম ভি স্কোয়ার, ইলেকট্রনের গতিশক্তি এখানে গতিশক্তি কি হবে হাফ এম ভি স্কোয়ার, এম ভরের বস্তু ভি বেগে চলছে, ঠিক আছে, এম ভি স্কোয়ার হাফ এম ভি স্কোয়ার, কিন্তু আমরা গতিশক্তিকে স্থিতিশক্তি যেমন লিখেছি না এরকম করে লিখতে চাই, ঠিক আছে, গতিশক্তিকে স্থিতিশক্তি যেমন লিখেছি মানে কে থাকবে জেড থাকবে ই থাকবে আর থাকবে এরকম টাইপের লিখতে চাইছি। তো এখানে লিখবো কি যে লিখবো যে নিউক্লিয়াস এবং
ইলেকট্রনের মধ্যে ক্রিয়াশীল স্থির তড়িৎ আকর্ষণ বল ক্রিয়াশীল স্থির তড়িৎ আকর্ষণ বল ইলেকট্রনটিকে বৃত্তপথে ঘোরার জন্য প্রয়োজনীয় কি যোগান দেয়? প্রয়োজনীয় অভিকেন্দ্র বল যোগান দেয়। একই না বল? প্রয়োজনীয় অভিকেন্দ্র বল যোগান দেয়। এটা আমরা করেছিলাম, এই কথাটা তো আগে করেছিলাম। নিউক্লিয়াস এবং ইলেকট্রনের মধ্যে ক্রিয়াশীল স্থির তড়িৎ আকর্ষণ বল ইলেকট্রনটিকে বৃত্তপথে ঘোরার জন্য প্রয়োজনীয় অভিকেন্দ্র বলের যোগান দেয়। আচ্ছা, অভিকেন্দ্র বলের ফর্মুলা কি? এম ভি স্কোয়ার বাই আর, কি না? এম ভি স্কোয়ার বাই আর। এই এম ভি স্কোয়ার বাই আর আসছে কোথা থেকে? না নিউক্লিয়াস এবং ইলেকট্রনের মধ্যে ক্রিয়াশীল আকর্ষণ বল। তাহলে কত হবে? কে 1/4πε0 লিখলাম না, কি লিখলাম? কে। একটা আধান কত? জেড ই। এখানে কি প্লাস ই লিখবো না মাইনাস ই লিখবো? এখানে কিন্তু শুধু ই লিখবো। কেন? আমি বলে দিয়েছি আকর্ষণ বল প্লাস মাইনাস বলেই আকর্ষণ বল আমি অলরেডি বলে দিয়েছি, তো আবার মাইনাস নেব না, ঠিক আছে? তাহলে ই ডিভাইডেড বাই নিচে আর লিখবো না আর স্কোয়ার লিখবো? আর স্কোয়ার, এটা বল লিখছি, বল। কে কিউ ওয়ান কিউ টু বাই আর স্কোয়ার হচ্ছে কি? বল। আর স্থিতিশক্তি হচ্ছে কি? কে কিউ ওয়ান কিউ টু বাই শুধু আর। ক্লিয়ার থাকবে? তাহলে নিচে কত হবে? আর স্কোয়ার। ক্লিয়ার? আর স্কোয়ার হলো। তো এবারে আমি এইটাকে এদিকে নিয়ে যাচ্ছি, হ্যাঁ, ক্যালকুলেশনটাকে এদিকে নিয়ে যাচ্ছি। কত হচ্ছে তাহলে? এম ভি স্কোয়ার সমান আর আর কেটে যাবে, তাহলে কত হবে? কে জেড স্কোয়ার বাই আর, কি না? কে জেড স্কোয়ার বাই আর, ঠিক কিনা বল? আচ্ছা, গতিশক্তি কি ছিল? হাফ এম ভি স্কোয়ার। আমি এখন কি পেয়েছি? শুধু এম ভি স্কোয়ার। গতিশক্তি করে যাবে, গতিশক্তি করে যাবে, এম ভি স্কোয়ার পেয়ে গেছি। তাহলে কি লিখবো? এবার লিখবো কি? সুতরাং ইলেকট্রনের গতিশক্তি, এটা মুছে দিচ্ছি, স্থিতিশক্তিটাকে রাখছি কারণ কি লাগবে, 2 নম্বর পয়েন্টে চলছে। কি লিখবো? অতএব ইলেকট্রনের গতিশক্তি কাইনেটিক এনার্জি সমান কি হবে? না হাফ এম ভি স্কোয়ার সমান হাফ এম ভি স্কোয়ার মানে কত? কে জেড স্কোয়ার ডিভাইডেড বাই আর। এটা হলো গতিশক্তি। ক্লিয়ার? এটা হলো গতিশক্তি। স্থিতিশক্তির মতোই দেখতে লাগছে, কে আছে, জেড আছে, ই আছে, আর আছে, কি না? তবে তো আমি রিলেট করতে পারবো, কি না? তবে তো আমি রিলেট করতে পারবো এটা স্থিতিশক্তি, এটা গতিশক্তি। ঠিকঠাক দেখতে লাগছে? অসুবিধা তো নেই। কি করেছি দেখ, স্থিতিশক্তি বার করতে কোনো সমস্যা ছিল না। কে নিউক্লিয়াসের আধান প্লাস জেডি, ইলেকট্রনের আধান মাইনাস ই ডিভাইডেড বাই আর, সিম্পল। গতিশক্তি হচ্ছে কি? হাফ এম ভি স্কোয়ার হয়। এই হাফ এম ভি স্কোয়ারের আমি কোথা থেকে নিচ্ছি? না অভিকেন্দ্র বল এম ভি স্কোয়ার বাই আর সমান নিউক্লিয়াস এবং ইলেকট্রনের মধ্যে ক্রিয়াশীল আকর্ষণ বল মানে কে জেডি নিউক্লিয়াসের আধান, ই ইলেকট্রনের আধান ডিভাইডেড বাই আর স্কোয়ার। একটা আর কেটে গেল, তাহলে পাচ্ছি কত? এম ভি স্কোয়ার। মানটা নিয়ে বসিয়ে দিয়েছি, ঠিক আছে? তাহলে কি হলো লাস্ট পর্যন্ত আমি লিখবো। এখানে কি হচ্ছে দেখ, এখানে এই সাইডে লিখে নিচ্ছি, পোটেনশিয়াল এনার্জি আসছে কত? না মাইনাস কে জেড স্কোয়ার বাই আর। কাইনেটিক এনার্জি আসছে কত? কে জেড স্কোয়ার বাই 2 আর। এইটুকু আমাদের এসছে, হ্যাঁ কি না? হ্যাঁ। এরপরে দেখ আমি লিখবো কি, যে 3 নম্বর পয়েন্ট কি ছিল? মোট শক্তি। তাহলে কি লিখবো? এবার লিখবো যে ইলেকট্রনের মোট শক্তি অর্থাৎ টোটাল এনার্জি সমান কি হয়? মোট শক্তিকে কি লিখবো বল? স্থিতিশক্তি প্লাস গতিশক্তি, হ্যাঁ কি না? পোটেনশিয়াল এনার্জি প্লাস গতিশক্তি, কাইনেটিক এনার্জি। মান বসা কত আসছে দেখ,
স্থিতিশক্তি কত ছিল? মাইনাস কে জেড স্কোয়ার বাই আর। গতিশক্তি কত ছিল? প্লাস কে জেড স্কোয়ার বাই 2r। আচ্ছা, তাহলে কত হচ্ছে দেখ, 2r লসাগু হচ্ছে, এটা হবে কত? মাইনাস 2 কে জেড স্কোয়ার, এটা হবে প্লাস কে জেড স্কোয়ার। তাহলে কি দাঁড়াবে এখানে? এখানে দাঁড়াবে মাইনাস 2 কে জেড স্কোয়ার আর প্লাস কে জেড স্কোয়ার, তাহলে কি হবে? মাইনাস কে জেড স্কোয়ার বাই 2r। গতি শক্তি আর মোট শক্তির মধ্যে কিছু সম্পর্ক দেখা যাচ্ছে? কি দেখা যাচ্ছে? সমান সমান দুজনে, বাস একজন মাইনাস, নাকি না? গতি শক্তি কে জেড স্কোয়ার বাই 2r, মোট শক্তি কে জেড স্কোয়ার বাই 2r, সামনে একটা মাইনাস। তাহলে আমি কি লিখতে পারি? গতি শক্তির সমান বা টোটাল এনার্জি সমান মাইনাস কাইনেটিক এনার্জি, ঠিক না? আচ্ছা, এতটা পর্যন্ত আমরা লিখেছি, ঠিক আছে, এতটা পর্যন্ত আমরা লিখেছি, আমি সম্পর্ক পরে লিখছি। বাস আমরা তো ক্যালকুলেশন করতে গেলে শুধুমাত্র এইটা লিখে ছেড়ে দেবো না, কেন কি এখানে অলরেডি আর আছে, ঠিক আছে, এখানে অলরেডি আর আছে। তাহলে কি করবো, দেখি ক্যালকুলেশন একটু বাড়াচ্ছি, দেখ, মাইনাস, এখন বসাবো কে, কুলম্বের ধ্রুবক কি ছিল? 1/4 পাই এপসাইলন নট, হলো জেড স্কোয়ার, হলো 2, আর কত ছিল বল? আর সমান এন স্কোয়ার এইচ স্কোয়ার এপসাইলন নট বাই পাই এম জেড স্কোয়ার। বসা এখানে এন স্কোয়ার এইচ স্কোয়ার এপসাইলন নট বাই পাই এম জেড স্কোয়ার। ঠিক, কি হচ্ছে দেখ, হয়ে যাবে এখানে মাইনাস মাইনাস, ওপরে কি যাচ্ছে দেখ, জেড স্কোয়ার, আর যাচ্ছে পাই এম জেড স্কোয়ার, নিচে কত আসছে? 8 পাই এপসাইলন নট, 8 পাই এপসাইলন নট স্কোয়ার এন স্কোয়ার এইচ স্কোয়ার। কিছু কাটাকুটি যাচ্ছে, যাচ্ছে, একটা পাই কাটছে, পাই কেটে দিই, ঠিক আছে, হলো। তাহলে কি দাঁড়ালো এখানে? মাইনাস, ঠিক আছে, মাইনাস মাইনাস এম, এম কি হচ্ছে? এম জেড স্কোয়ার ই টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই 8 এন স্কোয়ার এইচ স্কোয়ার এপসাইলন নট স্কোয়ার। আমি কোনটা মুখস্থ রেখেছি বলতো? আর এর মান মুখস্থ রেখেছি, রেখেছি আর এর মান। আর এর মান যদি আমার মুখস্থ থাকে এন স্কোয়ার এইচ স্কোয়ার এপসাইলন নট বাই পাই এম জেড স্কোয়ার, তাহলে আমি বাকিটা করতে পারি, ঠিক আছে। আরো আমি মনে করে দেবো যে এটা কিভাবে মনে থাকবে, আমি তাও বলে দিচ্ছি কোনটা মনে রাখতে হবে। আপাতত আমাদের আর এর মান মুখস্থ থাকছে কি? এন স্কোয়ার এইচ স্কোয়ার এপসাইলন নট বাই পাই এম জেড স্কোয়ার, ঠিক আছে, 2-4 বার বললে দেখবি মুখস্থ হয়ে যাবে, এন স্কোয়ার এইচ স্কোয়ার এপসাইলন নট বাই পাই এম জেড স্কোয়ার। আর যদি শর্ট ফর্মুলা বলি তাহলে কি আসবে? 0.529 এন স্কোয়ার বাই জেড অ্যাংস্ট্রম, যেটা আমরা অঙ্ক করছিলাম একটু আগে। আচ্ছা, এটা হলো, এটা হচ্ছে কি মোট শক্তির রাশিমালা, তাই তো? যেমনটা আমরা ওই ক্যালকুলেশন করে এসেছিলাম না, যে ব্যাসার্ধকে ছোট করে লিখেছিলাম 0.529, সেরকম ই সমান কত হচ্ছে দেখ, টোটাল এনার্জি। আমাকে বল ধ্রুবক কারা কারা আছে? জেড আর এন বাদ দিয়ে বাকি সবাই ধ্রুবক। দেখ, জেড আর এন বাদ দিয়ে বাকি সবাই ধ্রুবক, ঠিক আছে। তো যদি তুই জেড স্কোয়ার বাই এন স্কোয়ারটাকে রাখিস, জেড স্কোয়ার বাই এন স্কোয়ারকে রেখে দিস, বাকি এম ই টু দি পাওয়ার 4 8 এইচ স্কোয়ার এপসাইলন নট স্কোয়ার সব মান বসালে শক্তি বার করছি তো, নাকি? শক্তির একক কি হয়? জুল হয়, ইলেকট্রন ভোল্টও তো হয়। তো সবগুলো ক্যালকুলেট করলে আসবে 13.6 অ্যান্সার ইলেকট্রন ভোল্ট। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, পারলে 5টা 6টা 7টা 10টা স্টার যা খুশি দে, বাট মুখস্থ রাখতে হবে। তো
টোটাল এনার্জি কত হচ্ছে -13.6 জেড স্কোয়ার বাই এন স্কোয়ার ইলেকট্রন ভোল্ট। আরেকটা, যদি আমি জুল এককে করতে চাই তাহলে আমাকে লিখতে হবে -RCH জেড স্কোয়ার বাই এন স্কোয়ার, তবে এটা কিন্তু জুল এককে। আচ্ছা, এখানে RCH কি? আর হচ্ছে রিডবার্গ কনস্ট্যান্ট। আর হচ্ছে কি রিডবার্গ কনস্ট্যান্ট। রিডবার্গ একজন সায়েন্টিস্ট যে এটা নিয়ে এসছে এই কনস্ট্যান্টটা। আর হচ্ছে কি রিডবার্গ ধ্রুবক। রিডবার্গ ধ্রুবক আমি পরে বলছি এর মান কি, বাট একটা ধ্রুবক, রিডবার্গ ধ্রুবক, ঠিক আছে। সি কি? শূন্য মাধ্যমে আলোর গতিবেগ। শূন্য মাধ্যমে আলোর গতিবেগ। শূন্য মাধ্যমে আলোর গতিবেগ। আর হচ্ছে এইচ তো জানিস, প্ল্যাঙ্কস কনস্ট্যান্ট। মানে এটা কি দাঁড়ালো তাহলে? যে এন-তম কক্ষপথে আবর্তনশীল ইলেকট্রনের মোট শক্তি কত হচ্ছে -13.6 জেড স্কোয়ার বাই এন স্কোয়ার ইলেকট্রন ভোল্ট। আর যদি আমি জুল এককে বলি তাহলে কত হচ্ছে -RCH জেড স্কোয়ার বাই এন স্কোয়ার। ঠিক। আচ্ছা শোন, এবারে যেটা সম্পর্ক ছিল, যে আমি কোন সম্পর্কটা মনে রাখবো, তাই না? আমি যেটা পার্সোনালি মনে রাখি সেটা হচ্ছে কি, যে কোনো একটা মনে রাখা ভালো, ঠিক আছে। যে কোনো একটা মনে রাখা ভালো। দেখ, টোটাল এনার্জির সঙ্গে কাইনেটিক এনার্জি মনে রাখলে পোটেনশিয়াল এনার্জি মনে রাখা যাবে। আমি ওই জন্য কি মনে রাখছি, পোটেনশিয়াল এনার্জি সমান -2 কাইনেটিক এনার্জি, এটা মনে রাখছি আমি বারবার, শুধু এটুকু। পোটেনশিয়াল এনার্জি সমান -2 কাইনেটিক এনার্জি। তুই নিজে করে দেখ খাতাতে কি ছিল পোটেনশিয়াল এনার্জি, বল। পোটেনশিয়াল এনার্জি ছিল -kz² বাই আর। আর কাইনেটিক এনার্জি কি ছিল, kz²/2r, ঠিক না? তো আমি বলছি তোকে কাইনেটিক এনার্জির সাথে 2 গুণ করে দে, এই দুইটাকে ওদিকে নিয়ে যা। 2 কাইনেটিক এনার্জি সমান কত হচ্ছে kz²/r, সামনে একটা মাইনাস দে, দেখ পোটেনশিয়াল এনার্জি চলে আসবে, নাকি না? তাহলে আমি কোনটা মনে রাখবো সবসময়, পোটেনশিয়াল সমান -2 কাইনেটিক। বোঝা গেল? পোটেনশিয়াল সমান -2 কাইনেটিক। মনে রাখলে কি সুবিধা দেখ, ধরো তোকে বললো যে টোটাল এনার্জির সঙ্গে পোটেনশিয়াল এনার্জির সম্পর্ক করো, ঠিক আছে। টোটালের সাথে পোটেনশিয়াল, তাহলে তুই কি লিখবি, টোটাল সমান পোটেনশিয়াল প্লাস কাইনেটিক, নাকি না? টোটাল সমান পোটেনশিয়াল প্লাস কাইনেটিক। এবারে তুই কি করবি, তোকে বলেছে টোটাল আর পোটেনশিয়াল, তাহলে পোটেনশিয়াল যেমন আছে থাক, কাইনেটিকটাকে পোটেনশিয়াল দিয়ে রিপ্লেস করে দে। তাহলে কি লিখবো, কাইনেটিক সমান -potential/2, নাকি না? কি বল, এটা লেখা যাবে? তাহলে কি লিখবো, কাইনেটিকের জায়গায় কি লিখবো, পোটেনশিয়াল এনার্জি বাই 2। তো পোটেনশিয়াল মাইনাস পোটেনশিয়াল বাই 2, তাহলে কত হবে, পোটেনশিয়াল এনার্জি বাই 2। তাহলে টোটাল এনার্জি সমান কত হচ্ছে, পোটেনশিয়াল এনার্জি বাই 2। মানে আমি বলতে পারি 2 ইন্টু টোটাল এনার্জি সমান পোটেনশিয়াল এনার্জি। আমার অত মুখস্থ রাখবো না তো, আমি শুধু একটাই মুখস্থ রাখবো, পোটেনশিয়াল এনার্জির সঙ্গে কাইনেটিক এনার্জি। পোটেনশিয়াল সমান -2 কাইনেটিক এনার্জি। আচ্ছা, যদি বলে টোটাল এনার্জির সঙ্গে কাইনেটিক এনার্জি, এখানে লিখছি টোটাল এনার্জির সঙ্গে কাইনেটিক এনার্জি, কি করব, প্রথমে লিখব কি, টোটাল এনার্জি সমান কাইনেটিক প্লাস পোটেনশিয়াল। আমাকে বলেছে কাইনেটিক এনার্জি করতে, তাহলে কাইনেটিক আছে থাক, পোটেনশিয়াল সমান -2 কাইনেটিক সমান মাইনাস কাইনেটিক। একটু আগে বলেছিলাম টোটাল এনার্জি সমান মাইনাস কাইনেটিক এনার্জি। তো একটা মনে রাখলে বাকি সব যাবে, ঠিক আছে। কি মনে রাখতে হচ্ছে, এই দুটো, ঠিক আছে। বাকি বেগের আর ব্যাসার্ধের যেগুলো বলেছিলাম সেটা ঠিক আছে, আর শুধু এটা মনে রাখতে বলছি, টোটাল সমান মাইনাস কাইনেটিক। কি কি লিখবি, এ দুটো লেখা হয়েছে, এই দুটো লেখার পরে কি লিখবি, এটা হচ্ছে কি, যে পোটেনশিয়াল এন্ড কাইনেটিকের মধ্যে সম্পর্ক।
তারপরে এটা, তারপরে এটা। চলো সময় দিচ্ছি লেখ। ব্যাসার্ধের সাথে যদি শক্তির লেখচিত্র অঙ্কন করি তাহলে কিরকম লেখচিত্র হচ্ছে দেখ আগে। ঠিক আছে, ব্যাসার্ধের সঙ্গে যদি শক্তির লেখচিত্র অঙ্কন করি তাহলে লেখচিত্র হচ্ছে এরকম। এদিকে লিখলাম ব্যাসার্ধ, এদিকে হচ্ছে কি শক্তি। ঠিক আছে, হ্যাঁ। তো প্রথমে দেখ আমি যে পোটেনশিয়াল এনার্জি যেটা লিখেছি, এখানে দেখ গতি শক্তি আর স্থিতি শক্তি, গতি শক্তি এবং মোট শক্তি সমান সমান আর নেগেটিভ না। দেখ গতি শক্তি আর স্থিতি শক্তি সমান সমান আর নেগেটিভ। যদি তুই দেখিস যে সবগুলোতে নিচে কিন্তু আর ছিল, মানে মাইনাস কে জেড স্কোয়ার বাই আর, তাই না? জেড তো ধ্রুবক কোন একটা পরমাণুর ক্ষেত্রে, ই তো ধ্রুবক, কেও ধ্রুবক, তো আর মানে শক্তি হচ্ছে আর এর সহিত ব্যস্তানুপাতিক। মানে আমি বলতে পারি কি যে y প্রপোর্শনাল টু 1/x আছে, মানে সবগুলো লেখচিত্র কিন্তু সমপরাবৃত্তই হবে। ঠিক আছে, তো এখানে আমি যদি বলি যে টোটাল এনার্জি আর কাইনেটিক এনার্জি দুজন সমান কিন্তু নেগেটিভ। প্রথমে বল কাইনেটিক এনার্জি কি হয়? পজিটিভ হয়। কাইনেটিক এনার্জি কি হয়? পজিটিভ। তো আমি করলাম কি, এটা হচ্ছে কি আমার কাইনেটিক এনার্জির লেখচিত্র এটা। ঠিক আছে, তাহলে টোটাল এনার্জি কি হবে? এর সমান কিন্তু নেগেটিভ, মানে উল্টো দিকে হবে এরকম। বুঝা গেল? এখানে এখানে যতটা এইটা যতটা হচ্ছে সেরকম, তাহলে এটা হলো কি টোটাল এনার্জি। ক্লিয়ার? আচ্ছা, আরেকটা জিনিস দেখ, টোটাল এনার্জি আর পোটেনশিয়াল এনার্জির মধ্যে সম্পর্ক দেখ তো কি হচ্ছে। টোটাল এনার্জি আর পোটেনশিয়াল এনার্জি, টোটাল এনার্জি সমান পোটেনশিয়াল এনার্জি প্লাস কাইনেটিক এনার্জি। একটু আগে বলেছি পোটেনশিয়াল আর কাইনেটিক কি হচ্ছে, কাইনেটিক হচ্ছে কি মাইনাস পোটেনশিয়াল বাই টু। তো হচ্ছে কত না, পোটেনশিয়াল বাই টু। তো তো পোটেনশিয়াল এনার্জি হচ্ছে কি 2 ইন্টু টোটাল এনার্জি, একই না? পোটেনশিয়াল এনার্জি হচ্ছে কি 2 ইন্টু টোটাল এনার্জি, মানে টোটাল এনার্জি যে টেনেছি তার ডবল, মানে এরকম হচ্ছে কি, এরকম হচ্ছে কি না পোটেনশিয়াল এনার্জি। বোঝা গেল? লেখচিত্র দেখ ভালো করে কিরকম করেছি শোন আগে। সবগুলোই কি হচ্ছে না সমপরাবৃত্ত হচ্ছে বা আয়তকার পরাবৃত্ত হচ্ছে। ক্লিয়ার? তো কি বলছি, কাইনেটিক এনার্জি পজিটিভ, কাইনেটিক এনার্জি পজিটিভ, আর পোটেনশিয়াল এনার্জি টোটাল এনার্জি দুজনেই কিন্তু নেগেটিভ। বোঝা গেল? কাইনেটিক এনার্জি পজিটিভ, পোটেনশিয়াল এনার্জি আর টোটাল এনার্জি দুজনেই কিন্তু নেগেটিভ। আর কি দেখছি, কাইনেটিক এনার্জির যা মান টোটাল এনার্জি তাই মান বাট নেগেটিভ। তাহলে এ যেরকম হচ্ছে এ সেরকম নিচে হবে। আর কি দেখছি, যে টোটাল এনার্জির ডবল হচ্ছে কি পোটেনশিয়াল এনার্জি। টোটাল এনার্জি যতটা করেছি তার আরো মাইনাস করে নিচে এঁকেছি কি পোটেনশিয়াল এনার্জি। এটা হচ্ছে কি লেখচিত্র। ক্লিয়ার? সবগুলো লেখচিত্রকে এক জায়গায় করেছি। এটা হচ্ছে কি শক্তি আর হচ্ছে কি না ব্যাসার্ধের মধ্যে সম্পর্ক হচ্ছে লেখচিত্র। ক্লিয়ার? নেক্সট তারপরে কি বলছি শোন, লেখ হাইড্রোজেন পরমাণুর ক্ষেত্রে, হাইড্রোজেন পরমাণুর ক্ষেত্রে কি কি লিখছি শোন। হাইড্রোজেন পরমাণুর ক্ষেত্রে, হাইড্রোজেন পরমাণুর ক্ষেত্রে বল জেড কত হয়? 1, তাই তো? হাইড্রোজেন পরমাণু Z1 হচ্ছে। এবার বলবো প্রথম ফার্স্ট কক্ষপথের শক্তি কত হচ্ছে দেখ, -13.6, হ্যাঁ -13.6 জেড স্কোয়ার বাই এন স্কোয়ার।
জেড তো 1, এনও 1, তাহলে -13.6 ইলেকট্রন ভোল্ট। দ্বিতীয় কক্ষপথের শক্তি কি হবে? দেখ, দ্বিতীয় কক্ষপথের শক্তি হচ্ছে -13.6 জেড স্কোয়ার, জেড তো 1 বাই এন স্কোয়ার, এন স্কোয়ার মানে কি হবে 2 স্কোয়ার, -13.6/4 করলে কত হবে? -3.4 ইলেকট্রন ভোল্ট। মুখস্থ করতে হবে, বলছি মুখস্থ করতে হবে। প্রথম কক্ষপথের শক্তি -13.6 ইলেকট্রন ভোল্ট, দ্বিতীয় কক্ষপথের শক্তি এত। তৃতীয় কক্ষপথের শক্তি কত হবে? -13.6, তৃতীয় কক্ষপথের কি হবে? -13.6/3 স্কোয়ার মানে 9 করলে আসবে 1.51 ইলেকট্রন ভোল্ট। ফোর্থ 4 পর্যন্ত মনে রাখলে হবে, কত হবে? -13.6/4 স্কোয়ার মানে 16 করলে কত আসবে? -0.85 ইলেকট্রন ভোল্ট। হাইড্রোজেন পরমাণুর ক্ষেত্রে ক্লিয়ার? হাইড্রোজেন পরমাণুর ক্ষেত্রে মানে -13.6 কে 4 দিয়ে ভাগ করলে এটা হয়, 9 দিয়ে ভাগ করলে এটা হয়, 16 দিয়ে ভাগ করলে এটা হয়। ক্লিয়ার? বোঝা গেল কি? ঠিক আছে। তো কি রকম করছি দেখ, এটা হাইড্রোজেন পরমাণু, এটা হচ্ছে কি হাইড্রোজেন পরমাণু। এর প্রথম কক্ষপথের শক্তি E1 কত হবে? -13.6 ইলেকট্রন ভোল্ট। ঠিক আছে, এরকম লিখছে ভালো করে, এখানে লিখছে এটা হচ্ছে কি হাইড্রোজেন পরমাণু। ঠিক আছে, বেশ। এর প্রথম কক্ষপথের শক্তি E1 সমান কত হচ্ছে? -13.6 ইলেকট্রন ভোল্ট। ঠিক আছে, দ্বিতীয় কক্ষপথ E2 সমান -3.4 ইলেকট্রন ভোল্ট। তৃতীয় কক্ষপথ E3 সমান -1.51 ইলেকট্রন ভোল্ট। ঠিক আছে, চতুর্থ কক্ষপথ এই সাইড লেখা হয়ে গেছে, এই সাইড চতুর্থ কক্ষপথ, চতুর্থ কক্ষপথ E4 সমান কত হচ্ছে? -0.85 ইলেকট্রন ভোল্ট। ক্লিয়ার একদম? হাইড্রোজেন পরমাণু বলেছি। এটা করলে কি হবে? আমাদের ক্যালকুলেশন অনেক ইজি হয়ে যাবে। বোঝা গেল? ক্যালকুলেশন আমাদের অনেক ইজি হয়ে যাবে। আচ্ছা, ধরো তোকে বললো যে হাইড্রোজেন পরমাণু, কোশ্চেন দিচ্ছি দেখ, হাইড্রোজেন পরমাণুর ফার্স্ট কক্ষপথ হতে ফার্স্ট কক্ষপথ হতে 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 ইলেকট্রনকে সেকেন্ড কক্ষপথে পাঠাতে কত শক্তির ফোটন, কত শক্তি দিতে হবে লিখে দিচ্ছি, কত শক্তি দিতে হবে। ঠিক আছে, দেখ কি বলেছে, হাইড্রোজেন পরমাণুর প্রথম কক্ষপথ থেকে দ্বিতীয় কক্ষপথে পাঠাতে বলছে, ঠিক না? দেখ আমি যদি বলি কার শক্তি বেশি বলতো, প্রথম না দ্বিতীয়? দ্বিতীয়র, কারণ কি প্রথমটার -13.6, দ্বিতীয়টার কত? -3.4, দ্বিতীয়টার বেশি। তো কত শক্তি লাগবে না? E2 - E1, কি E2 - E1, E2 কত? -3.4, E1 কত? -13.6, কত আসবে? 10.2 ইলেকট্রন ভোল্ট। কত আসবে? 10.2 ইলেকট্রন ভোল্ট একদম, 10.2 ইলেকট্রন ভোল্ট। বোঝা গেল? ঠিক আছে কি? আচ্ছা, তারপরে কোশ্চেন, হাইড্রোজেন পরমাণুর একটি ইলেকট্রন একটি ইলেকট্রন একটি ইলেকট্রন দ্বিতীয় উদ্দীপ্ত শক্তি স্তর হতে ভূমি স্তরে অবতরণ করলে
অবতরণ করলে নির্গত ফোটনের তরঙ্গ দৈর্ঘ্য কত হবে? কোশ্চেন দেখ কি বলছি। বলছে হাইড্রোজেন পরমাণুর একটি ইলেকট্রন দ্বিতীয় উদ্দীপ্ত স্তর, দ্বিতীয় উদ্দীপ্ত স্তরের মানে বুঝতে হবে হাইড্রোজেন পরমাণুর একটি ইলেকট্রন দ্বিতীয় উদ্দীপ্ত স্তর হতে ভূমি স্তরে অবতরণ করলে, ঠিক আছে। দেখ আমি যদি বলি কক্ষপথ, যদি বলি এটা হচ্ছে কি ফার্স্ট অরবিট, এটা কি সেকেন্ড, এটা কি থার্ড, এটা কি ফোর্থ, এগুলো তো আমরা জানি, প্রথম দ্বিতীয় তৃতীয়। এটা প্রথম কক্ষপথ, এটা দ্বিতীয়, এটা তৃতীয়, এটা চতুর্থ, ঠিক না। এটাকে আর কি নাম বলে? একে বলে কে, একে বলে এল, একে বলে এম, একে বলে এন। এটা নিয়েও কারো সমস্যা নেই। আচ্ছা, ভূমি স্তর কোনটা? যেটা প্রথম কক্ষপথ, বোঝা গেল। তাহলে ভূমি স্তর হচ্ছে কোনটা? এটাই। কে হচ্ছে কি ভূমি স্তর, ভূমি স্তর, বোঝা গেল, যেটা প্রথম। এদিকে হাইড্রোজেন পরমাণু ইলেকট্রন কোথায় ঘোরে? এক নম্বরেই ঘোরে, একটা ইলেকট্রন, ভূমি স্তর। আচ্ছা, এই ভূমি স্তর বাদ দিয়ে বাকিগুলো কি? বাকিগুলো হচ্ছে উদ্দীপ্ত স্তর, মানে ইলেকট্রন সাধারণত হাইড্রোজেনের ইলেকট্রন কোথায় ঘুরবে? এক নম্বর কক্ষপথে। শক্তি দিলেও 2 নম্বরে যেতে পারে, 3 নম্বরে যেতে পারে, 4 নম্বরে যেতে পারে। আচ্ছা, হাইড্রোজেন পরমাণু ইলেকট্রন যদি 2 নম্বরে যায়, এটাকে কি বলবো? কক্ষপথ 2 নম্বর। কিন্তু উদ্দীপ্ত স্তরের হিসাবে যদি বলি, এটা হচ্ছে প্রথম উদ্দীপ্ত স্তর। কি বলবো? প্রথম উদ্দীপ্ত স্তর। এখান থেকে দেখ 2 নম্বর হচ্ছে কি ফার্স্ট এক্সাইটেড, প্রথম উদ্দীপ্ত স্তর। প্রথম উদ্দীপ্ত স্তর মানে কি 2 নম্বর কক্ষপথ, বোঝা গেল। আচ্ছা, এটা হচ্ছে কি দ্বিতীয় উদ্দীপ্ত স্তর, সেকেন্ড এক্সাইটেড, বোঝা গেল। এটা হচ্ছে কি তৃতীয় উদ্দীপ্ত স্তর, থার্ড এক্সাইটেড। আচ্ছা, এইবারে কোশ্চেন কি বলছে শোন। বলছে হাইড্রোজেন পরমাণুর একটি ইলেকট্রন দ্বিতীয় উদ্দীপ্ত স্তর, শোন এটা হচ্ছে কি প্রথম কক্ষপথ, তাই তো। এটা হচ্ছে প্রথম, প্রথম মানে হচ্ছে কি এটা হচ্ছে 1 নম্বর, এটা 2 নম্বর, এটা 3 নম্বর, ঠিক আছে। এ কি বলেছে? দ্বিতীয় উদ্দীপ্ত স্তর, এটা হচ্ছে কি ফার্স্ট এক্সাইটেড, হ্যাঁ কি না? প্রথমটা কি গ্রাউন্ড, প্রথমটা কি গ্রাউন্ড মানে ভূমি স্তর হয়েছে। দ্বিতীয়টা হচ্ছে কি প্রথম উদ্দীপ্ত স্তর, তৃতীয়টা হচ্ছে কি সেকেন্ড এক্সাইটেড। তো এখানে কোশ্চেন কি বলেছে? দ্বিতীয় উদ্দীপ্ত স্তর মানে কি 3 নম্বর কক্ষপথ থেকে ভূমি স্তরে, মানে ইলেকট্রন এখান থেকে একে যাবে বলেছে। ইলেকট্রন এখান থেকে কোথায় যাবে? একে যাবে। এবার তুই বল 3 নম্বর কক্ষপথের শক্তি কত ছিল? -1.51 ইলেকট্রন ভোল্ট। 1 নম্বরের শক্তি কত ছিল? -13.6 ইলেকট্রন ভোল্ট, হ্যাঁ কি না? তো কথা হচ্ছে যে কারুর কাছে শক্তি ছিল -1.51, বেশি ছিল, আর এখন এখানে আসতে কি হচ্ছে কম, তাহলে সে কত ছেড়ে দিয়েছে? তাহলে কি বলবো? লেখ হাইড্রোজেন পরমাণুর একটি ইলেকট্রন, হাইড্রোজেন পরমাণুর একটি ইলেকট্রন, লেখ, বলছি লেখ হাইড্রোজেন পরমাণুর একটি ইলেকট্রন দ্বিতীয় উদ্দীপ্ত স্তর, হাইড্রোজেন পরমাণুর একটি ইলেকট্রন দ্বিতীয় উদ্দীপ্ত স্তর, হাইড্রোজেন পরমাণুর একটি ইলেকট্রন দ্বিতীয় উদ্দীপ্ত স্তর, অর্থাৎ অর্থাৎ তৃতীয় কক্ষপথে, অর্থাৎ তৃতীয় কক্ষপথে, হ্যাঁ কি না? দ্বিতীয় উদ্দীপ্ত স্তর অর্থাৎ তৃতীয় কক্ষপথে, তৃতীয় কক্ষপথে থাকলে তার শক্তি, তার শক্তি, তার শক্তি কি হবে? তার শক্তি সমান কত লিখবো? -13.6, লিখে কি লিখবো? জেড স্কোয়ার কত? জেড হচ্ছে কত? 1/n² মানে কত হবে? 3² লিখে তারপরে লিখবো কত? -1.51 ইলেকট্রন ভোল্ট। মানে একটু দেখালাম, ঠিক আছে। হাইড্রোজেন পরমাণুর দ্বিতীয় উদ্দীপ্ত স্তর অর্থাৎ তৃতীয় কক্ষপথে ইলেকট্রনের শক্তি কত হবে? -13.6, 1/3² ইলেকট্রন ভোল্ট হলো। আচ্ছা, তারপরে লেখ
হাইড্রোজেন পরমাণুর ভূমি স্তরে হাইড্রোজেন পরমাণুর ইলেকট্রনটি ভূমি স্তরে থাকলে হাইড্রোজেন পরমাণুটির ইলেকট্রন ভূমি স্তরে থাকলে তার শক্তি হয় হাইড্রোজেন পরমাণুর ইলেকট্রনটি ভূমি স্তরে থাকলে তার শক্তি হয় কত হবে -13.6 গুণ কত হবে 1^2 ইলেকট্রন ভোল্ট। ঠিক আছে, সমান কত হচ্ছে 13.6 ইলেকট্রন ভোল্ট। তুই বড়জোর চাইলে সাইডে লিখে দিতে পারিস যে জেড পরমাণু ক্রমাঙ্ক বিশিষ্ট পরমাণুর n তম কক্ষপথে আবর্তনশীল ইলেকট্রনের শক্তির ফর্মুলাটা হচ্ছে -13.6 Z²/n² ইলেকট্রন ভোল্ট। বোঝা গেল? সাইডে লিখতে পারিস। এবারে দেখ কোথা থেকে কোথায় যাবে, দ্বিতীয় উদ্দীপ্ত স্তর থেকে ভূমি স্তরে। এবার লেখ দ্বিতীয় উদ্দীপ্ত স্তর হতে ভূমি স্তরে ইলেকট্রন অবতরণ করলে সেটি যে ফোটন নির্গত করে শক্তি ছাড়ছে, মানে কি ফোটন, যে ফোটন নির্গত করে তার শক্তি সমান কি লিখবো, দ্বিতীয় উদ্দীপ্ত স্তরে যে শক্তিটা ছিল সেটা বেশি ছিল, কত ছিল -1.51 ইলেকট্রন ভোল্ট মাইনাস ভৌম স্তরে কত -13.6 ইলেকট্রন ভোল্ট করলে কত হচ্ছে 13.6 -1.51 ইলেকট্রন ভোল্ট করলে কত হবে, এটা ক্যালকুলেট কর, পয়েন্ট এটা হবে কত 9, এটা 0, এটা হবে কত 12.09 ইলেকট্রন ভোল্ট। আমি চাইলে ডাইরেক্ট লিখতে পারতাম কিরকম, প্রথম কক্ষপথের শক্তি -13.6, দ্বিতীয়র -3.4, তৃতীয়র -1.51, তাই না? দ্বিতীয় উদ্দীপ্ত স্তর মানে কি 3 নম্বর কক্ষপথ, 3 নম্বর থেকে গ্রাউন্ড স্টেটে আসছে মানে প্রথম কক্ষপথে আসছে, তো 3 নম্বরের শক্তি -1 নম্বরের শক্তি ডাইরেক্ট লেখা যাবে, কিন্তু আমরা ল্যাঙ্গুয়েজ দিয়ে লিখছি, কেন কি লিখতে হবে এরকম। আচ্ছা, এই যে শক্তিটা এলো এর করেসপন্ডিং তরঙ্গ দৈর্ঘ্য কি করে বার করব, দেখ এটা ফোটনের শক্তি, নির্গত ফোটন, এই তৃতীয় কক্ষপথ থেকে 1 নম্বর কক্ষপথে আসা মানে শক্তি ছাড়ছে, মানে ওটা কি ফোটন হিসাবে নির্গত হবে শক্তি। ঠিক আছে, তো ল্যামডা যেটা আমরা বার করেছিলাম, দেখ একটা ফর্মুলা পড়েছিলাম E = 12400 বাই ল্যামডা কি এককে, অ্যাংস্ট্রম এককে, হ্যাঁ কি না? আর এখানে ইলেকট্রন, এটা শক্তি কত ছিল ফোটনের, ইলেকট্রন ভোল্ট এককে, তো এখানে শক্তি কত দিয়েছে 12.09 ইলেকট্রন ভোল্ট সমান 12400 ইলেকট্রন ভোল্ট। ল্যামডা কি এককে আসবে, অ্যাংস্ট্রম এককে, হ্যাঁ কি না? তাহলে ল্যামডা কত আসছে 12400 ইলেকট্রন ভোল্ট যাবে কত হবে 12.09 অ্যাংস্ট্রম ইউনিটে হবে অ্যান্সার। ঠিক, তাহলে কি লিখবো, ফোটনের তরঙ্গ দৈর্ঘ্য অ্যাংস্ট্রম এককে ল্যামডা হলে বাকিটা। ঠিক আছে না? মানে আমরা যেটা কোয়ান্টাম তত্ত্বতে করেছিলাম সেটা পরমাণু চ্যাপ্টারে চলে এসেছে। দেখ কি এখানে আমরা শক্তি পেয়ে গেছি, শক্তি থেকে তরঙ্গ দৈর্ঘ্য, শক্তি এখানে কি এককে আছে, শক্তি এখানে আছে ইলেকট্রন ভোল্ট এককে, শক্তি এখানে আছে ইলেকট্রন ভোল্ট এককে। শক্তি এখানে আছে ইলেকট্রন ভোল্ট এককে। ঠিক আছে, আচ্ছা কিন্তু সমস্ত কোশ্চেন তো আর হাইড্রোজেন দিয়ে দেবে না, লিথিয়াম দিয়ে দিতে পারে,
হিলিয়াম দিয়ে দিতে পারে, তাহলে আমাদের ইন জেনারেল ফর্মুলা বানানো উচিত, তাই না? আমরা হাইড্রোজেনের ক্ষেত্রে মুখস্থ রেখেছি, প্রথমটার -13.6, দ্বিতীয়টার -3.4, তৃতীয়টার -1.51, চতুর্থটার -0.85 ইলেকট্রন ভোল্ট এককে সব ঠিক আছে, ঠিকঠাক আছে। এবারে আমি লিখছি, দেখ, লেখ কোন পরমাণুর উচ্চতর শক্তি স্তরতে, হেডিং আসবে একটা, আর এটাই লাস্ট, ঠিক আছে। কোন পরমাণুর উচ্চতর শক্তি স্তর হতে নিম্নতর শক্তি স্তরে ইলেকট্রনের অবতরণের জন্য কি হবে? উচ্চতর থেকে নিম্নতরতে অবতরণ করলো, তাহলে কি হবে? শক্তি ছেড়ে দেবে মানে কি? বিকিরণ, যে বিকিরণ নির্গত হচ্ছে তার তরঙ্গ দৈর্ঘ্য নির্ভর করব, ঠিক আছে। তাহলে ইলেকট্রন অবতরণের জন্য নির্গত বিকিরণ বা ফোটনের তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয়, কি প্রসেসে করব, ঠিক আছে? তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয়, বেশ, বোঝা গেল? আচ্ছা, আমি এখানে কি রকম নিচ্ছি শোন। এই একটা পরমাণু, যার হচ্ছে আমি নিচ্ছি এক্স জেড এ, এটা পরমাণু, ঠিক আছে, এটা পরমাণু। এর এই হচ্ছে কি একটা কক্ষপথ, এটা হতে পারে 2, হতে পারে 3, হতে পারে 1, হতে পারে যা খুশি। আর এই একটা কক্ষপথ, এটা হচ্ছে কি 7 হতে পারে, 8 হতে পারে, যা খুশি হতে পারে, ঠিক আছে। তো এই যে যে কক্ষপথ দুটো হয়েছে, এর মধ্যে উচ্চতর কোনটা, যেটা এই যে দূরে আছে, এটাকে আমি নিলাম এন ইনিশিয়াল, কেন কি এখান থেকে যাবে, কোথায় গেছে? এন ফাইনাল, ঠিক আছে, এন ফাইনাল, বেশ। এবারে দেখ, এন ইনিশিয়াল থেকে ইলেকট্রন কোথায় যাবে? এন ফাইনালে, ক্লিয়ার? যাওয়ার সময় কি হবে? কিছুটা শক্তি ছেড়ে দেবে, তাই তো, এই তো হচ্ছে। তো দেখ, এন ইনিশিয়াল মানে ই ইনিশিয়াল কত হবে? ওই শক্তি স্তরের শক্তি কত হবে? মাইনাস, আমি এখন 13.6 নিচ্ছি না, কত নিচ্ছি? আরসিএইচ, বলেছিলাম আরসিএইচ, কত হবে? আরসিএইচ জেড স্কোয়ার বাই এন ইনিশিয়ালের স্কোয়ার, হ্যাঁ কি না? ঠিকঠাক আছে, জেড স্কোয়ার বাই এন ইনিশিয়াল স্কোয়ার। আচ্ছা, ই ফাইনাল কত হবে? ই ফাইনাল মাইনাস আরসিএইচ জেড স্কোয়ার বাই এন ফাইনাল স্কোয়ার, হ্যাঁ কি না? ঠিকঠাক আছে কিনা বল? ইনিশিয়াল শক্তি স্তরের শক্তি, ফাইনাল শক্তি স্তরের শক্তি হলো, কোনটা বেশি? উপরেরটা, এটা বেশি, এটা কম, ঠিক না? এবার কি লিখবো? নির্গত বিকিরণের তরঙ্গ দৈর্ঘ্য, ল্যামডা হলে কি লিখতে পারি? শোন, ইনিশিয়ালের শক্তি বেশি, ফাইনালের শক্তি কম, তাহলে শক্তির ডিফারেন্স কত হবে? ই ইনিশিয়াল মাইনাস ই ফাইনাল, হ্যাঁ কি না? এই শক্তিটার তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা বলেছে, তাহলে কি লিখবো? এইচ সি বাই ল্যামডা, ঠিকঠাক আছে বল? ঠিকঠাকই আছে, এইচ সি বাই ল্যামডা দিয়ে আমি করছি, ঠিক আছে। তাহলে কি হলো? ইনিশিয়ালের শক্তি, যে ফর্মুলা হয় 13.6 দিয়ে করলে ইলেকট্রন ভোল্ট, আর সিএইচ দিয়ে করলে জুল, ঠিক আছে, বেশ হলো। এবারে আমি মানগুলো বসাচ্ছি, দেখ, এইচ সি বাই ল্যামডা সমান ই ইনিশিয়াল মান বসাচ্ছি মাইনাস আর সি এইচ জেড স্কোয়ার বাই এন ইনিশিয়াল স্কোয়ার, ঠিক আছে, মাইনাস, আবার একটা মাইনাস আসবে, কি হবে? প্লাস, হ্যাঁ কি না? আর সি এইচ জেড স্কোয়ার বাই এন ফাইনাল স্কোয়ার, ঠিকঠাক আছে, ঠিক আছে, চলো। তারপরে 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 কি হচ্ছে দেখ, এইচ সি বাই ল্যামডা,
সমান এইচ আর সি এইচ কমন যাবে, আর সি এইচ এবং জেড স্কোয়ারও কমন চলে যাবে। আর সি এইচ জেড স্কোয়ার কমন নিলাম, তাহলে কি হবে, প্লাস আগে নিলাম 1/n ফাইনাল স্কোয়ার মাইনাস 1/n ইনিশিয়াল স্কোয়ার। সিএইচ সিএইচ কাটবে, কাটলে কি হবে, 1/λ সমান আর ইন্টু জেড স্কোয়ার, আর ইন্টু জেড স্কোয়ার হোল ইন্টু 1/n ফাইনাল স্কোয়ার মাইনাস 1/n ইনিশিয়াল স্কোয়ার। ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর্মুলা। যদি হাইড্রোজেন হয় জেড হয়ে যাবে 1। চল সময় দিচ্ছি লেখ। যদি হাইড্রোজেনের ক্ষেত্রে কি হবে, জেড কত হয়ে যাবে 1, তাহলে তখন কি হবে 1/λ সমান আর 1/n ফাইনাল স্কোয়ার 1/n ইনিশিয়াল স্কোয়ার। সময় দিচ্ছি লেখ। কোন পরমাণু উচ্চতর শক্তি স্তরের শক্তি, উচ্চতরটাকে আমরা কি বলছি বলতো, ইনিশিয়াল। নিম্নতর যেটাই পৌঁছাচ্ছে মানে যেখানে ছিল প্রথমে সেটা ইনিশিয়াল। কোথায় ছিল, উচ্চতরতে ছিল। ঠিক আছে, কি কি কন্ডিশনে করছি না এখানে, ইনিশিয়াল বেশি, ইনিশিয়াল মাইনাস ই ফাইনাল, শক্তির যেটা ডিফারেন্স সেটাই তো হচ্ছে কি hc/λ। করে ল্যামডা করলে যেটা ফর্মুলা আসছে এটাই আমাদের মুখস্থ করতে হবে, 1/তরঙ্গ দৈর্ঘ্য সমান আর জেড স্কোয়ার 1/n ফাইনাল স্কোয়ার মাইনাস 1/n ইনিশিয়াল স্কোয়ার। হাইড্রোজেন হলে Z1। ক্লিয়ার? লেখ, সময় দিচ্ছি লেখ। যেতে যেতে একটা ভালো জিনিস বলে দিচ্ছি, ঠিক আছে? কি বলছি শোন। কি লিখছি দেখ ভালো করে, হ্যাঁ? তোরা কেমিস্ট্রিতে হয়তো পড়েছিস ক্লাস 11-এ। এটা বলার পরে যেন আমাকে আবার পুলিশ না ধরতে আসে। লাল বাজারের পুলিশ, হ্যাঁ, বড় ফাঁকিবাজ হয়। ঠিক আছে, এখান থেকে আমি কি বলছি, তো লাল মানে হচ্ছে লিমেন হয়েছে, বাজারের মানে হচ্ছে বামার, পুলিশ মানে হচ্ছে কি, পুলিশ হচ্ছে কি লাল বাজার পেশেন্ট। ঠিক আছে, বড় হচ্ছে কি ব্র্যাকেট, ফাঁকি হচ্ছে কি ফান্ড, ফাঁকিবাজ হয় মানে হচ্ছে কি হামফ্রে। তাহলে এখানে কতগুলো হচ্ছে দেখ, লাল বাজারের পুলিশ, বড় ফাঁকিবাজ হয়, লিমেন, বামার, প্যাসেন্ট, ব্র্যাকেট, ফান্ড, হামফ্রে, এতগুলো হচ্ছে। ঠিক আছে, তো এখানে হচ্ছে লিমেন মানে কি, লিমেন মানে এন ফাইনাল 1, মানে কি ফাইনালি একে আসবে। একে আসবে মানে কোথায় কোথা থেকে আসতে পারে, 2 থেকে আসতে পারে, 3 থেকে আসতে পারে, 4 থেকে আসতে পারে, 5 থেকে আসতে পারে, একে আসবে। একে যদি আসে যা হবে সব লিমেন, ঠিক। 2-এ যদি আসে যা হবে বামার, 3-এ এলে প্যাসেন্ট, 4-এ এলে ব্র্যাকেট হচ্ছে, এরকম করে এরকম হচ্ছে 5, এটা হচ্ছে কি 6। বোঝা গেল? তাহলে এখানে কি লিখবো, এন ইনিশিয়াল কি লিখবো, এর বেলা 2 3 4 ডট 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 হতে পারে। এর বেলা এন ইনিশিয়াল কি লিখবো, 3 4 5 ডট ডট ডট। এর বেলা কি লিখবো, এন ইনিশিয়াল কি লিখবো, 4 5 6। ঠিক। হাইড্রোজেনের ক্ষেত্রে এই যে লিমেন সিরিজ না, এই লিমেন সিরিজের যত তরঙ্গ দৈর্ঘ্য হয় এগুলো তো একটা একটা তরঙ্গ দৈর্ঘ্য দেবে না। 2 থেকে একে এলে কত তরঙ্গ দৈর্ঘ্য, 3 থেকে একে এলে কত তরঙ্গ দৈর্ঘ্য, 4 থেকে একে এলে কত তরঙ্গ দৈর্ঘ্য, সেগুলোই হচ্ছে কি লিমেন সিরিজ। তো লিমেন সিরিজ কি হবে হাইড্রোজেনের ক্ষেত্রে, হাইড্রোজেনের ক্ষেত্রে লিমেন সিরিজ হয়ে যাবে, হাইড্রোজেনের ক্ষেত্রে লিমেন সিরিজ হয়ে যাবে কি ইউভি, ইউভি। ঠিক আছে, বামার হয়ে যাবে কি দৃশ্যমান, দৃশ্যমান হয়েছে, প্যাসেন হয়ে যাবে কি অবলোহিত,
বাকিটা পরেরটা অবলোহিত, তারপরেরটাও অবলোহিত, লাস্টেরটা হচ্ছে অতি অবলোহিত, মানে ফার ইনফ্রারেড। তাহলে আমি ছোট জায়গায় পুরো সিরিজ একদম ছোট করে লিখে দিয়েছি। কি বললাম? লিমেন, বামার, প্যাসেন, ব্র্যাকেট, ফান্ড, হামফ্রে। কি বলছি? একে এলে লিমেন, দুয়ে এলে বামার, তিনে ফাইনাল আমি বলে দিয়েছি, ঠিক আছে। নেক্সট দিন আমরা করব কি, যে বামার শ্রেণীর সর্বোচ্চ সর্বনিম্ন তরঙ্গ দৈর্ঘ্য, ঠিক আছে। প্যাসেন শ্রেণীর সর্বোচ্চ সর্বনিম্ন তরঙ্গ দৈর্ঘ্য। বাকি ক্যালকুলেশন আমরা নেক্সট দিন করব। আর এটা বলে দিয়েছি কি, হাইড্রোজেনের ক্ষেত্রে লিমেন হচ্ছে ইউভি, মানে প্রথমটা ইউভি, তারপরটা দৃশ্যমান, তারপর তিনটে অবলোহিত, পরেরটা অতি অবলোহিত। ভাব, এদের মধ্যে আমরা দেখতে পাই কেবল দৃশ্যমানটা, বাকিগুলো দেখতে পাই না। আচ্ছা, যদি এই দৃশ্যমান রেঞ্জে না হতো, তাহলে আমরা পরমাণু বর্ণালী যে হয় কোনোদিনই বুঝতেই পারতাম না। বোঝা গেল না? পরমাণু যে বর্ণালী হচ্ছে সেটা কোনোদিন বুঝতেই পারতাম না। ইউভি তো আমরা চোখে দেখতে পাই, হ্যাঁ পরবর্তীকালে কোনো এক্সপেরিমেন্ট করে হয়তো বোঝা যেত, কিন্তু তখন তো আর ওটা আসেনি। এই দৃশ্যমান অর্থাৎ লিমেন, সরি বামার শ্রেণীটাকেই দেখতে পাওয়া গিয়েছিল, ফলে মনে করা হয়েছিল যে বাকিগুলো হচ্ছে। চলো এখানেই আজকে থাকছে। এইটা খুব ভালো করে পড়ে আসিস সবাই, এবং ক্লিয়ার ভাবে জিনিসগুলো বুঝিস, ঠিক আছে। যে ফর্মুলাগুলো বলেছি এক এক করে একদম এগুলোকে ঠিকঠাক করে দেখে নিস।